২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে তার নিজ বাড়িতে ছুরিকাঘাত করা হয়। একই বছর স্কুলছাত্রী তাসমিন রহমানও নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন। তারপরের বছর সিআইডি অবসরপ্রাপ্ত এসপি ফজলুল করিম, ধর্মীয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী, আইনজীবী ফাহমিদা আক্তার, গৃহবধূ ডলি রানী ও গৃহবধূ সুইটি আক্তার এবং কথিত পীর আব্দুল রহমান ফারুক সহ তার ৬ অনুসারীকে হত্যা করা হয়। প্রতিটি হত্যাকাণ্ডই ঘটে তাদের নিজ বাড়িতে, নৃশংসভাবে এবং পরিকল্পিতভাবে। এক যুগ পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডগুলোর রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। কেন উন্মোচন করা সম্ভব হয়নি? কোনো বৃহৎ শক্তি কি লুকিয়ে আছে এই হত্যাকাণ্ডগুলোর পিছনে? থাকলে কি সেই বৃহৎ শক্তি? রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রতা, নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব? চলুন দর্শক, আজকে এই যে কাণ্ডগুলো নিয়ে আমি কথা বললাম, হত্যাকাণ্ডের মধ্যে ৩টি কাণ্ড নিয়ে আলোচনা করব। কেন এই হত্যাকাণ্ডগুলোর রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি? কেনই বা এর তদন্ত রিপোর্টগুলো এখনো পাওয়া যাচ্ছে না? আমি রিপন আহমেদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমে আসি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে। সে সময় তারা রাজধানীর রাজারবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের সাথে থাকত তাদের ৫ বছর বয়সী একমাত্র ছেলে সন্তান মেঘ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, গভীর রাত। সেদিন তাদের জীবনে নেমে আসে ভয়াবহ একটি রাত। সে রাতে ছুরিকাঘাতে তাদের দুজনকে নির্মমভাবে করা হয়। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সায়রা খাতুন বলেছিলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের চিহ্নিত করা হবে। কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও সেই কাণ্ডের এতটুকু অগ্রগতি হয়নি। ১১৩ বার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। কিন্তু কেন? কোনো কি বৃহৎ শক্তি লুকিয়েছিল এই কাণ্ডের পিছনে? হয়তো ছিল। সে সময় শেখ হাসিনা সরকারের জ্বালানি খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে সাগর রুনি একটি তদন্ত রিপোর্ট করেছিল। মাছরাঙা টেলিভিশনে প্রকাশের আগেই সেই রিপোর্টটি আটকে যায়। একইভাবে সেই রিপোর্টটি যখন এটিএন বাংলায় প্রকাশের কথা ওঠে, তখন সমস্যা আরও বড়ভাবে বাধে। সে রাতেই তাদের দুজনকে নির্মমভাবে হত্যা হয়। পরবর্তীতে জানা যায়, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নথিপত্র সংগ্রহ করেছিলেন সাগর রুনি। এছাড়াও সাগর আরও কিছু বই লিখেছিলেন বান্দরবনের বিভিন্ন বিষয় নিয়ে, যার কারণেই রোষানলে পড়ে জীবন হারাতে হয় এই সাংবাদিক দম্পতিকে। দর্শক, এবারে আসি আরেকটি রহস্যজনক হত্যাকাণ্ড নিয়ে। এএসপি ফজলুল করিম, যিনি সিআইডির একজন সাবেক কর্মকর্তা ছিলেন। এই তদন্ত কর্মকর্তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যেন হত্যা করা হয়। যে তদন্ত কর্মকর্তারা ভয় ডরহীন সাহসীভাবে কাজ করত, তারাও যেন থমকে যায়। ২০১৩ সালের ২৯শে আগস্ট এএসপি ফজলুল করিমকে তার নিজ বাড়িতে পরিবারের সামনেই হত্যা করা হয়। এএসপি ফজলুল করিম ৬ বছর আগেই অবসর জীবনে চলে এসেছিলেন। নিজ পরিবারের সাথেই সময় কাটিয়েছিলেন। তবে তিনি নিয়মিত টকশো করতেন। তার শত্রু যে ঘাপটি মেরে বসে আছে, তিনি এটি কল্পনাও করতে পারেননি। দর্শক, এবারে শোনাবো আরেকটি রহস্যময় হত্যাকাণ্ডের কথা। আইনজীবী ফাহমিদা হক, তাকেও নৃশংসভাবে তার নিজ বাড়িতেই হত্যা করা হয়। তিনি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মেয়ে। প্রথমে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটি ডাকাত দলের কাজ, কিন্তু খানিকটা তদন্তের পর জানা যায় এটি একটি পরিকল্পিত কাণ্ড। ১০ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের এতটুকু রহস্য মেলেনি। নির্ভীক সাংবাদিকতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী কর্মকর্তা কিংবা পেশাজীবী আইনজীবী, এই মানুষগুলো আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। দর্শক, আজকে যে ৩টি হত্যাকাণ্ড নিয়ে আমি কথা বলেছি, তারা আমাদের সমাজের দর্পণ। যখনই যে কজনই প্রতিবাদ করেন, তাদেরকে নৃশংসভাবে থামিয়ে দেয়া হয়েছে, যার ফলে দেশে সাহসী ও প্রতিবাদী মানুষ তৈরি হয়। এই হত্যাকাণ্ডগুলোর দায় রাষ্ট্র কি কোনোভাবে এড়াতে পারে? হয়তো পারে না। যেদিন এই হত্যাকাণ্ডগুলো বন্ধ হবে, সেদিনই সঠিক অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, নতুবা কখনোই নয়।